প্রধানমন্ত্রী ভারত সফর করে এসেছেন, 13টি চুক্তি করেছে। তার মধ্যে অন্যতম চুক্তি হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের রেল লাইন স্থাপন। আমি স্পষ্ট বার্তা দিতে চাই, ও সেই ভিয়েতনাম যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র, আমার কাছে সম্ভবত মনে হয় পৃথিবীর সবচেয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধ হচ্ছে যুক্তরাষ্ট্র ভিয়েতনামে 24 বছর যুদ্ধ করেছে। সেখানে প্রায় আপনার 5 মিলিয়ন জনসংখ্যার সৈন্য সামন্ত ভিয়েতনামের মৃত্যুবরণ করেছে। সেখানে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় $70,000 কোটি সেই সময়ে। এই 24 বছরের ফলাফল কি জানেন? পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র ভিয়েতনামের সাথে হেরেছে। একটাই কারণ, কেন জানেন? ছোট্ট একটা দেশ ভিয়েতনাম, মাত্র 1 কোটি জনসংখ্যা। সেই ভিয়েতনাম বলেছিল এই ভিয়েতনামের জমিনে 1 ইঞ্চি মাটি কখনো যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দিবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক, আর অবশ্যই একটি লাইক। প্রধানমন্ত্রী ভারত সফর করে এসেছেন, 13টি চুক্তি করেছে। তার মধ্যে অন্যতম চুক্তি হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের রেল লাইন স্থাপন। আমি স্পষ্ট বার্তা দিতে চাই, ও সেই ভিয়েতনাম যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র, আমার কাছে সম্ভবত মনে হয় পৃথিবীর সবচেয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধ হচ্ছে যুক্তরাষ্ট্র ভিয়েতনামে 24 বছর যুদ্ধ করেছে। সেখানে প্রায় আপনার 5 মিলিয়ন জনসংখ্যার সৈন্য সামন্ত ভিয়েতনামের মৃত্যুবরণ করেছে। সেখানে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় $70,000 কোটি সেই সময়ে। এই 24 বছরের ফলাফল কি জানেন? পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র ভিয়েতনামের সাথে হেরেছে। একটাই কারণ, কেন জানেন? ছোট্ট একটা দেশ ভিয়েতনাম, মাত্র 1 কোটি জনসংখ্যা। সেই ভিয়েতনাম বলেছিল এই ভিয়েতনামের জমিনে 1 ইঞ্চি মাটি কখনো যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দিবে না। সেই ভিয়েতনামের মানুষের দেশপ্রেম ছিল, ঈমান ছিল। আমি মনে করি দেশপ্রেম হচ্ছে ঈমানের অঙ্গ। যার দেশপ্রেম নেই তার ঈমান নেই, যার ঈমান আছে তার দেশপ্রেম অবশ্যই থাকতে হবে। বাংলাদেশের মাটিতে, ভূখণ্ডে, একটা স্বাধীন রাষ্ট্রে, আমার দেশে অন্য দেশের রেল লাইন সংযোগ স্থাপন সংসদে আলোচনা হয় না, বিরোধী দলের সাথে আলোচনা হয় না, গণশুনানি হয় না। এটা রাষ্ট্র বিরোধী, এটা আমাদের সংবিধান বিরোধী। সরকারের বিরুদ্ধে মামলা করা উচিত। আপনারা দেখেন, গেটে 65 নম্বর অনুচ্ছেদে আছে, আপনার যদি এ ধরনের আইন পাশ করতে হয় সংসদে এটা নিয়ে আলোচনা করতে হবে, বিরোধী পক্ষের দলের সাথে জনমত নিতে হবে। আপনি গোপনে গোপনে বাংলাদেশকে বিক্রি করে দিবেন। আমি বলতে চাই, 1971 সালে যারা রক্ত দিয়ে এই লাল সবুজের পতাকা কিনেছিল, যাদের নাতিপুতনিরা আজকে ভাতা ভোগ করছেন, প্রস্তুতি নেন আপনারা যুদ্ধ করতে। মাটির নাকি অন্য দেশকে দিয়ে ফেলেছে, সাদা চামড়া না কালো চামড়ার কাছে। আমরা শুনছি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত জনগণকে সঠিক তথ্য দেওয়া হয়নি। তাই ভিয়েতনামের মানুষের ঈমানের কারণে, দেশপ্রেমের কারণে 24 বছরের যুদ্ধের অবসান ঘটেছে যুক্তরাষ্ট্রের পরাজয়ের মাধ্যমে। আজকে বাংলাদেশের, আমি বলতে চাই তরুণ প্রজন্মের উদ্দেশ্যে, ঈমান, আকীদা, ঈমান যদি মজবুত না করে, দেশপ্রেম যদি না থাকে, ইহকাল এবং পরকাল দুটাই হারাতে হবে। আমার জমিনের রক্ত থাকতে 1 ইঞ্চি মাটিকে অন্য দেশে ব্যবহার করবে, এটা কখনো হতে দেওয়া যায় না। যদি ঈমান থাকে, যদি দেশপ্রেম থাকে, আমি অনুরোধ করব সরকারকে এ ধরনের চুক্তি করার আগে মানুষের মতামত নিন, সংসদে আলোচনা করুন, পক্ষে বিপক্ষে ভালো মন্দ যাচাই করুন। রাষ্ট্রটা 1971 সালে আমাদের পূর্ব প্রজন্মরা যুদ্ধ করেছিল রক্ত দিয়ে। বিনা পয়সায় কেউ এই রাষ্ট্র দিয়ে দেয় না। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ আর ত্যাগের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। অতএব এ ধরনের চুক্তি করার আগে সরকারকে সতর্ক থাকা উচিত। রাষ্ট্র আমার আগামী প্রজন্মের, আপনি চাইলে ধ্বংস করতে পারেন না। এজন্য জবাবদিহি করতে হবে জনগণের কাছে, আপনাকে, ইতিহাসের কাছে। অনেকদিন থেকেই আমার এই চ্যানেলে বিভিন্ন বিষয়ে আমার মতামত আপনাদের সাথে শেয়ার করি। আজকে প্রধানমন্ত্রীর একটা বক্তব্য নিয়ে কথা বলতে চাই, তবে আজকে খুব সংক্ষেপে আমি আমার ওপিনিয়নটা বলবো, আপনাদের ওপিনিয়ন জানতে চাই। একদিনের জন্য হলেও আমার এই চ্যানেলটা সাকিবস ওপিনিয়ন না হয়ে ইয়োর ওপিনিয়ন হবে। আপনাদের ওপিনিয়নের উপরে ভিত্তি করে আজকে
আমি এই ভিডিওটা করতে চাই। প্রধানমন্ত্রী একটা বক্তব্য আমি পড়ব, যতটুকু পর্যন্ত পড়া সম্ভব, এবং এরপর খুব সংক্ষেপে আমি আমার মূল্যায়নটা বলার চেষ্টা করব। কিন্তু আপনারা প্রত্যেকেই, আপনাদের কাছে অনুরোধ, প্রধানমন্ত্রীর এই বক্তব্য নিয়ে আপনাদের মূল্যায়ন, আপনাদের ওপিনিয়ন আমাকে জানাবেন। আমি প্রত্যেকের ওপিনিয়ন পড়বার চেষ্টা করব সেটার উত্তর দেবার। প্রধানমন্ত্রী বলেছেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হলে আমি মারা যাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হলে মারা যাবেন। কাজেই তিনি যেন জনবিচ্ছিন্ন হয়ে না পড়েন সেদিকে লক্ষ্য রাখার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF যারা তার নিরাপত্তায় নিয়োজিত সেই সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনিতেই শেষ হয়ে যাব। কাজেই এরাই আমার প্রাণশক্তি, এটুকু মনে রাখতে হবে। শেখ হাসিনা বলেন, একটি বিষয় আমি নিশ্চয়ই বলবো, আমরা রাজনীতি করি, আমার আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ, সেই জনগণের শক্তি নিয়েই আমি চলি। তিনি বলেন, কাজেই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যাই, আমি জানি এটা কঠিন দায়িত্ব, তারপরও এই দিকেও নজর রাখতে হবে যে এই মানুষগুলোর জন্যই তো রাজনীতি করি, মানুষদের নিয়েই তো পথ চলা, আর যাদেরকে নিয়েই দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো মতে বিচ্ছিন্ন হয়ে না যাই। সরকার প্রধান বলেন, মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনিতেই শেষ হয়ে যাব। শেখ হাসিনা বলেন, এটা সবসময়ই SSF-এর সদস্যদের তিনি বলেন এবং মাঝে মধ্যে রাগও করেন। কাজেই এই বিষয়গুলো একটু সংবেদনশীলতার সঙ্গে দেখা দরকার, কারণ তিনি যখন সরকারে ছিলেন না, এই দেশের মানুষ এবং দলীয় লোক তারাই তার পাশে ছিল বলেও তিনি উল্লেখ করেন। তিনি এই সময় এক দরিদ্র রিকশাওয়ালার উপার্জনের সামান্য জমানো অর্থে তাদের 2 বোনের ঢাকায় যেহেতু কোনো বাড়ি নেই এবং ধানমন্ডির বাড়িটিও তারা দান করেছেন, সেজন্য তার নামে একটি জমি কেনার এবং তার কাছে হস্তান্তর করতে চাওয়ার একটি ঘটনার উল্লেখ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানার যেহেতু সহায় সম্বল নেই, যেহেতু তাদের ঢাকায় কোনো বাড়ি নেই, এই কারণে একজন রিকশাওয়ালা তাদেরকে একটা বাড়ি কিনে দিতে চেয়েছিলেন, সেই ঘটনাটার কথা তিনি এখানে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, অনেকবার তাকে নিষেধ করা সত্ত্বেও সে শোনে নাই। সেই রিকশাওয়ালার মৃত্যুর পর তার স্ত্রী সেই দলিলটা তার কাছে হস্তান্তর করতে চাইলে তিনি নিজে সেখানে গিয়ে তাদের বাড়ি তৈরি করে তার স্ত্রীর হাতে দলিল দিয়ে বলেন, এটা মনে করবেন আমারই বাড়ি, এখন আপনারা থাকবেন। অন্যদিকে জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়ার জন্য 2টি বাড়ি, গাড়ি, ক্যাশ টাকা অনেক কিছুই রেখে যান। কিন্তু আমি প্রধানমন্ত্রীর মুখেই অনেকবার বলতে শুনেছি, জিয়াউর রহমান মারা যাবার সময় শুধুমাত্র একটা ভাঙা সুটকেস রেখে গিয়েছিলেন, তারা আজকে এত টাকার মালিক কিভাবে হলো, তার ছেলে আজকে এত টাকার মালিক কিভাবে হলো, এ কথাগুলো আমি প্রধানমন্ত্রীকেই বলতে শুনেছি। কিন্তু আজকে হঠাৎ করেই তিনি জিয়াউর রহমানের 2টো বাড়ি, গাড়ি এবং ক্যাশ টাকার খোঁজ পেয়ে গেছেন। জাতির পিতার কন্যা বলেন, এই সাধারণ মানুষগুলোর জন্যই তো আমার রাজনীতি, এদের ভাগ্যের পরিবর্তন ও জীবনমান উন্নত করাই আমার লক্ষ্য। তাই এই সব মানুষগুলোর কাছ থেকে আমি বিচ্ছিন্ন হতে পারি না, কারণ এরাই আমার চলার সব শক্তি যোগায়। এটা সকলকে মনে রাখার জন্য আমি অনুরোধ করছি। তিনি বলেন, আল্লাহ আমাকে হয়তো একটা কাজ দিয়ে পাঠিয়েছেন, ততক্ষণ আমি বেঁচে থাকব। কথাটা কেমন যেন নরেন্দ্র মোদীর মতো। নরেন্দ্র মোদী এবার ভারতের নির্বাচনের আগে ঠিক একই ধরনের কথা বলেছিলেন, তাকে বিশেষ একটা দায়িত্ব দিয়ে ঈশ্বর তাকে পাঠিয়েছেন এবং তিনি কোনো বায়োলজিক্যাল মানুষ না, তাকে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, এই কারণে তাকে ক্ষমতায় থাকতে হবে, যে কোনোভাবেই ক্ষমতায় থাকতে হবে। আমাদের প্রধানমন্ত্রীও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো একই কথা বলেছেন, তাকে বিশেষ দায়িত্ব দিয়ে, বিশেষ একটা কাজ দিয়ে পাঠানো হয়েছে এবং আল্লাহ তাকে পাঠিয়েছেন এবং সে কয়দিনই তিনি বেঁচে থাকবেন। কিন্তু আমার সঙ্গে যারা কাজ করে এবং যারা আমার নিরাপত্তায় নিয়োজিত, তাদের জন্য আমি চিন্তায় থাকি, কারণ যতবার আমার উপর আক্রমণ হয়েছে প্রতিবারই আমার কিছু না কিছু নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। তারা মানববর্ম রচনা করে আমাকে গ্রেনেড হামলা থেকে রক্ষা করেছেন। কাজেই SSF যেহেতু আমার সবচেয়ে কাছে থাকে, আমি সবসময় তাদের নিয়ে চিন্তিত। SSF-এর জন্য যা যা করণীয় তার সরকার করবে উল্লেখ করে তিনি বলেন, 96 সালে সরকারে আসার পরই তিনি তাদের তেজগাঁওয়ের শুটিং প্র্যাকটিসের জায়গা করে দেন, সেটা এখন আরও আধুনিক হয়েছে, উন্নত মানের হয়েছে।
তাদের অফিসার্স মেস থেকে শুরু করে সব কিছুই ধীরে ধীরে তার হাতে তিনি গড়েছেন, লোকবল বৃদ্ধি করেছেন, নানান সুযোগ সুবিধা তিনি যেগুলো এসএসএফের জন্য দিয়েছেন সেই কথাগুলো উল্লেখ করেছেন। এরপর সেনাবাহিনীর জন্য অস্ত্র কেনা থেকে শুরু করে আর নানান বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। আর বক্তব্যটা দীর্ঘ করছি না, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের যে অংশটা নিয়ে আসলে আজকে কথা বলতে চাই এবং আপনাদের মতামত চাই সেটা হলো, প্রধানমন্ত্রী বলেছেন জনগণ থেকে তিনি বিচ্ছিন্ন হতে চান না, জনগণের জন্যই তিনি রাজনীতি করেন, কিন্তু 2014 সালের পর থেকে টানা 3 বার জনগণের ভোট ছাড়া তিনি ক্ষমতায় আছেন এবং টানা 3 বার নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। জনগণের ভোটের দরকার হয় নাই তার সরকার গঠন করতে কিংবা প্রধানমন্ত্রী হবার জন্য। এবং জিনিসপত্রের দাম যেখানে চলে গেছে, নিম্নবিত্ত তো বটেই, মধ্যবিত্তের নাগালের মধ্যে আছে কিনা সেটা আমরা যারা নিম্নবিত্ত যারা মধ্যবিত্ত তারাই জানি, প্রধানমন্ত্রী জানবার কথা না। অবশ্য প্রধানমন্ত্রীও তো হতদরিদ্র, কারণ তার ঘর বাড়ি নাই, তার বোনেরও কোনো ঘর বাড়ি নাই। একজন রিক্সাওয়ালার উপার্জনের টাকায় তিনি আপাতত একটা বাড়ি পেয়েছেন, যে বাড়িটাতে তিনি এখন আবার ওই রিক্সাওয়ালা পরিবারকেই থাকতে দিয়েছেন। এছাড়া তো প্রধানমন্ত্রীর আর কোনো ঘর বাড়ি নাই, সহায় সম্বল নাই। সুতরাং তিনিও তো নিম্নবিত্ত, তার তো বোঝার কথা 400 টাকা কেজি যদি কাঁচামরিচ কিনতে হয় তাহলে তার ঝালটা আসলে কেমন লাগে। পেঁয়াজ যখন 300 টাকা কেজি কিনতে হয় তখন তার ঝাঁজটা কতটা বাড়ে, এটা তো প্রধানমন্ত্রীর বোঝার কথা। প্রধানমন্ত্রী যদি জনগণের জন্যই রাজনীতি করবেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হতে না চাইবেন, তাহলে 2014 সালের পর থেকে তিনি কেন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে জনগণের ভোট ছাড়া, জনগণের ম্যান্ডেট ছাড়া জোর করে ক্ষমতা দখল করেছেন? প্রধানমন্ত্রীর এই বক্তব্য নিয়ে আমি আসলে আর খুব বেশি কথা বলতে চাই না, কারণ যেহেতু আপনাদের মতামত চাই। প্রধানমন্ত্রী ভারতে গিয়েছিলেন, আমি প্রাসঙ্গিকভাবেই এই বিষয়টা নিয়ে একটু কথা বলেই শেষ করব। ভারতে তিনি যে চুক্তিগুলো করেছেন, অ্যাকচুয়ালি এগুলো সমঝোতার স্মারক, যেগুলো স্বাক্ষর করেছেন। রেল সংযোগের কথা বলেছেন, এরপর তিনি তিস্তার পানি বন্টন চুক্তির জায়গায় তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কথা বলেছেন। যদিও আমাদের যে বিষয়গুলো নিয়ে কনসার্নটা বেশি থাকে সে বিষয়গুলো নিয়ে তিনি কোনো কথা বলেননি, যেমন তিস্তার পানি বন্টন নিয়ে তিনি সেখানে কোনো কথা বলেননি এবং সেটা তিনি স্বীকার করেছেন সংবাদ সম্মেলনে। এমনকি সেখানে সীমান্ত হত্যা নিয়েও কোনো আলোচনা হয়নি, কারণ এগুলো ভারত সরকার পছন্দ করে না। ভারত সরকার যেগুলো পছন্দ করে সেগুলো নিয়ে সেখানে তিনি কথা বলেছেন এবং জনগণকে তিনি সেখানেও একটা ধোঁকা দিয়েছেন। সফরের পর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, ইউরোপের দেশগুলোতে তো এক দেশ থেকে আরেক জায়গায় যাবার জন্য সেখানে কোনো বর্ডার নাই, সেখানে কোনো বর্ডার ক্রস করে যেতে হয় না, সেখানে কোনো ভিসা লাগে না। তিনি এটাকে বাংলাদেশ ভারত বর্ডারের সাথে তুলনা করেছেন, অথচ বাংলাদেশ থেকে ভারতে যেতে, ইনফ্যাক্ট ভারত থেকে বাংলাদেশে আসতেও ভিসার দরকার পড়ে এবং আপনি যদি আপনার ব্যক্তিগত গাড়ি নিয়ে ভারতে যেতে চান তাহলে সেটা আপনি পারবেন না। এমনকি বাংলাদেশ এবং ভারতের বর্ডারে কাঁটাতারের বেড়া আছে, যেটা ইউরোপের কোনো দেশে নাই। এমনকি প্রধানমন্ত্রী বলেছেন যে অঞ্চল দিয়ে এই রেল সংযোগটা যাবে সেই অঞ্চলের মানুষের ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবে, যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারিত হবে, অথচ ভারতেরই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে রেল সংযোগ দেওয়া হচ্ছে। এটাকে অ্যাকচুয়ালি করিডোর হিসেবে ভারত ব্যবহার করবে। হ্যাঁ, যদি চীনের সাথে দোকলামের মতো কোনো পরিস্থিতি তার তৈরি হয় তাহলে এটা মূলত এই রেল সংযোগটা মূলত ভারত করছেই শিলিগুড়ি করিডোরে প্রয়োজনের সময় বিশেষ পরিস্থিতিতে সেনাবাহিনী এবং সেনা সরঞ্জাম পাঠানোর জন্য। সুতরাং এই পরিস্থিতি যদি তৈরি হয় তখন চীন বাংলাদেশের অভ্যন্তরে ভারতের বিরুদ্ধে যুদ্ধের নামে সে বাংলাদেশের অভ্যন্তরে আক্রমণ করতে পারবে, সেই সুযোগটা তৈরি করা হয়েছে। কিন্তু এখানে বাংলাদেশের জনগণের জন্য ব্যবসা সম্প্রসারণ কিংবা যোগাযোগের কোনো ব্যাপার তো নাই, কারণ ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে রেল যাবে, মাঝখানে কোথাও দাঁড়াবে না, মাঝখানে কোথাও থামবে না। বরং বাংলাদেশের ভেতর দিয়ে যখন ভারতের রেল চলবে তখন বাংলাদেশের ট্রেনগুলোকে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ বাংলাদেশের ট্রেনগুলোর তো স্টপেজ আছে, কিন্তু ভারতের ট্রেনের তো কোনো স্টপেজ থাকবে না। তারা যেহেতু বাংলাদেশের অভ্যন্তরে কোথাও দাঁড়াবেই না, তাহলে এখানে যোগাযোগ কিভাবে সম্প্রসারিত হবে, ব্যবসা বাণিজ্য কিভাবে সম্প্রসারিত হবে, এটা একমাত্র প্রধানমন্ত্রী বলতে পারবেন। সুতরাং প্রধানমন্ত্রী নানা ধরনের কথাবার্তা বলেন, তবে আজকে তিনি তার এই বক্তব্যে যে হৃদয় স্পর্শী কথাবার্তা বলেছেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হতে তিনি চান না, জনগণ থেকে বিচ্ছিন্ন হলেই তিনি মারা যাবেন, তাহলে 2014 সালের পর থেকে এতগুলো বছর ধরে জনবিচ্ছিন্ন হয়ে প্রধানমন্ত্রী কিভাবে বেঁচে আছেন সেটা নিয়েই আসলে আমার প্রশ্ন। প্রধানমন্ত্রী সবসময় বলেন না এটা নিয়েই আমার প্রশ্ন, ওটাই আমার প্রশ্ন, সেটাই আমার প্রশ্ন,
আজকে আমার প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন, প্রধানমন্ত্রী এত কষ্ট নিয়ে, যেহেতু জনবিচ্ছিন্ন হওয়াটা তার জন্য হৃদয় বিদরক একটা বিষয়, এতটা কষ্টের একটা বিষয়, এতটা কষ্ট নিয়ে প্রধানমন্ত্রী বেঁচে আছেন কিভাবে? এবং প্রধানমন্ত্রী নিজে যেহেতু বলেছেন জনগণ থেকে বিচ্ছিন্ন হলে তিনি বাঁচবেন না, তিনি মারা যাবেন, কোনো গুলি বোমার প্রয়োজন হবে না, তাহলে এতগুলো বছর 2014 সালের পর থেকে তিনি কিভাবে বেঁচে আছেন? আপনাদের মতামতগুলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন।